আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ রাখছে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে। তো আজকে নিয়ে আসলাম এই ছোট্ট ঘড়ির দোকানদারের শেষ পর্ব, মানে প্রথম পর্ব আপলোড দেওয়া হয়েছিল, এটি দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্ব যারা শোনেননি, দয়া করে চ্যানেলের ভিতরে গিয়ে শুনে আসেন, না হলে কিছু বুঝতে পারবেন না প্রথমে কি ঘটেছিল। তো সেই ঘটনাটি শুনে তারপর এই দ্বিতীয় পর্বটি শুনুন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন আপনারা। প্রথম পর্বটি গতকালকে আপলোড করা হয়েছে এবং এটি দ্বিতীয় পর্ব এবং লাস্ট পর্ব এটাই। এটাতে সমস্ত কিছু বিস্তারিত বলবো এবং এটাই লাস্ট পর্ব, এটাতে সবকিছু সমাপ্ত হবে। আশা করি গল্পটা ভালো লাগবে আপনাদের। তো চলুন, বেশি আর কথা বাড়াবো না, শুরু করি আজকের ঘটনা কি হয়েছিল সেদিন। তারপর তো ঘটনাটি হচ্ছে, পরিমেয়টি যখন তাকে কোলে লাফ দিয়ে উঠলো এবং তাকে জড়িয়ে ধরে বলতেছে যে আমাকে নিয়ে এখানে লাফ দাও পানিতে, এবং দুজনে পারাপারি করে যেখানে গোসল করতেছিল, সেই মুহূর্তে দেখে যে আকাশ কালো হয়ে আসছে এবং বৃষ্টি আসবে। আর ছোট ছেলেটিও যায়নি, তারা রাস্তা চিনবে কিনা তার জন্য দাঁড়িয়ে আছে। ছেলেটি যখন এসে বললো, কি ব্যাপার তোমরা দুজন এরকম এক জায়গায় লেগে দাঁড়িয়ে আছো কেন, চলে যাবে না? তখন ছেলেটিকে বললো, হ্যাঁ যাবো। তুমি কোথায় গেছিলে, তোমাকে তো দেখতে পেলাম না। তখন ছেলেটি বললো, আমি এখানে ছিলাম, অল্প দূরে ছিলাম, ঘোরাঘুরি করে এদিকে দেখতেছিলাম, চলেন আপনাদেরকে নিয়ে যাই। তো তখন তারা ইসের থেকে জলাশয় থেকে উঠে দাঁড়ালো এবং ছোট্ট ছেলেটাকে নিয়ে, যে আকাশ কালো হয়ে আছে বৃষ্টি আসবে তার জন্য, উঠে তাড়াতাড়ি তারা সেখান থেকে ছেলেটার পাশে মানে তাকে সাথে নিয়ে চলে যাচ্ছিল। যেতে যেতে গল্প করতে করতে মানে এগিয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর তারা সেই বাড়িতে চলে গেল এবং চলে যাওয়ার পর ওই বাড়িতে যে মেয়ে দিনটা ছিল সে বেরিয়ে আসলো। আসার পর দেখে তাদের শরীর কত সব ভিজা। তো তাদেরকে বলতেছে, আপনাদের এই অবস্থা কেন, কোথায় গিয়েছিলেন? বৃষ্টি তো আসেনি, তার আগেই আপনাদের গা গতর জামা সব ভিজে রয়েছে, যে কিছু বুঝতে পারলাম না ঠিক। তখন মেয়েটি বললো, আসলে সেখানে একটা ঝর্ণা ছিল, অনেক সুন্দর দেখা গেছিল, তো সেটি দেখে আর নিজেকে স্থির রাখতে পারিনি, তো সেখানে আমরা গোসল করে আসলাম দুইজন। তো তার জন্য আমাদের শরীরে এরকম ভিজে আছে, কোনো জামা কাপড় তো নিয়ে আসিনি, এখন কি করবো সেটা তো তখন মনে ছিল না। তো তখন দিন মেয়েটি কি করলো, আচ্ছা ঠিক আছে আপনারা এখানে দাঁড়ান, আমি জামা নিয়ে আসছি। তো তখন মেয়েটির জন্য এবং ছেলেটির জন্য দুটা জামা এনে দিল, মানে বাড়িতে পুরুষ মানুষ আছে, সে তাদের জামা তাদেরকে দিল, ছেলেটিকে দিল এবং মেয়েটিকে তার নিজের জামা দিল। তো তখন জামাগুলো কম দামি ছিল, মানে মানুষগুলো দরিদ্র মানুষ ছিল, মানে ধনী মানুষ না। তো তাদেরকে এমন ভাবে আপ্যায়ন করতেছে, তো দেখে তাদের মন জুড়িয়ে গেল এবং বললো যে আপনারা খুবই ভালো মানুষ এবং মনে থাকবে আপনাদের কথা সেরকম ভাবে, ধন্যবাদ আপনাকে, এরকম ভাবে বলতে লাগলো। পরিমেয়টি তখন যে ওই বয়স্ক জিন মহিলাটিকে, তখন তিনি বললেন, আরে না, আপনারা হয়তো অনেক বড় ঘরের মানুষ, তো এটা তো কিছুই করতে পারতেছি না আপনাদের জন্য, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আমাদের সেরকম কিছু নেই, যেরকম আছে সেরকম সাধ্য আছে সেরকম করতেছি, এরকম বলতেছিল আর কি। তো এটা শুনে তারা খুশি হয়ে গেল এবং একটা রুমে গেল। দুজন রুমে গিয়ে, মানে মেয়েটি ভাবতেছে তারা হয়তো স্বামী স্ত্রী দুজন, কিন্তু তারা তো স্বামী স্ত্রী না। তো এক ঘরে দুজনকে পাঠিয়ে দিল যে ও ঘরে যাইয়া ড্রেসটা চেঞ্জ করে আসুন, না হলে সর্দি জ্বর আসবে, যেরকম বললে তাদেরকে পাঠিয়ে দিল সেখানে ড্রেস চেঞ্জ করার জন্য। সে তো আর জানে না যে তারা একে অপরকে শুধু চিনে, ভালো একটা বন্ধু, কিন্তু তারা প্রেমিক প্রেমিকাও নয়, স্বামী স্ত্রীও নয়, সে তো আর জানে না। তো সেগুলো নিয়ে দুজন যখন রুমের ভিতরে ঢুকলো, তখন
তো ওই মেয়েটি বলতেছে, আরে তুমি আসতেছো ওখানে আমার বসে বসে, আমি ড্রেস চেঞ্জ করবো না? তখন রহিম বললো কি, হ্যাঁ ড্রেস চেঞ্জ করবো, আমি তো করবো, ওই জন্যই তো আসছি। তখন মেয়েটি বললো কি, ড্রেস চেঞ্জ করবে তো আমার এখানে আছো কেন? ড্রেস চেঞ্জ করবো, বাইরে যাও, তুমি বাইরে যাও। এরকম বলে তাকে বাইরে বের করে দিয়ে সে ড্রেস চেঞ্জ করে আসলো। আসার পর তাকে দেখতে মোটামুটি ভালো, এমনিতে ভালো, কিন্তু ড্রেসটা সেরকম দামি ড্রেস নয়, কম দামি ড্রেস। তথাপি তাকে অনেক সুন্দর লাগছিল। সে যখন বাইর হলো তখন রহিম তাকে দেখে হা করে তাকিয়েছিল এবং বলছিল, বাহ খুব সুন্দর লাগছে তো তোমাকে, একদম হুরপরীদের মতো লাগতেছে। সেটি শুনে মেয়েটি লজ্জা হলো আর কি। তখন মেয়েটি বাইরে আসলো এবং ছেলেটিকে পাঠিয়ে দিল, যাও তাহলে তোমার সর্দি জ্বর আসতে পারে, তো তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। এটি হলে সে বাহিরে চলে আসলো এবং তাকে ড্রেস চেঞ্জ করার জন্য ঘরে পাঠিয়ে দিল, রুমে। তো আর তো কোনো উপায় নেই এখন। তো আর রহিম তো সেরকম বড় লোক ঘরের ছেলেও না, ধনী ধনী না, কারণ সে গরিব ঘরেরই ছেলে, এগুলো করতে পারবে, কোনো সমস্যা হবে না। সে সেগুলো চেঞ্জ করতে পারলো, চেঞ্জ করে বাহিরে আসলো। কারণ জামাগুলো ছিল এক অদ্ভুত টাইপের জামা। তো এরকম জামা সে আগে ওখানে পরেনি, দামি হোক বা কম দামি হোক, কিন্তু সে তো একজন মানুষ, তাই না? মানুষের জামা কাপড় আলাদা থাকবে এবং জিনদের জামা কাপড় আলাদা থাকবে। তো সেগুলো পরে বাইরে আসলো দুজন মিলে। তখন দুজনকে দেখে হাসাহাসি করতে লাগলো, কিরকম জামা এগুলো দেখে। তখন কিছুক্ষণ পর মানে পুরুষ মানুষ তাদের বাড়িতে ছিল না, সবাই কাজে গেছিল। কাজে বলতে মানে যে পরিমেয়টি আছে তাদের বাড়িতেই কাজ করতে গেছিল, মানে এই বাড়িতে পুরুষ লোকগুলো কাজ করতে গেছিল। সে পুরুষ লোকগুলো তো আর জানে না যে তাদের রাজকন্যা এখানে তাদের বাড়িতে আসছে, সে তো আর বুঝতে পারেনি। তো কাজ করে এসে হঠাৎ তাদেরকে দেখে বলতেছে, এটা কারা, এদেরকে তো চিনতে পারলাম না। তো তখন জিন মহিলাটা তখন বলতেছিল যে এরা আমাদের অতিথি এবং তারা বিপদে পড়ছে, তার জন্য এখানে আসছে। তো বিপদে পড়ছে বলে এখানে আসছে, না হয়তো আসতো না। এবং মনে হচ্ছে তারা অনেক বড় ঘরের ছেলে মেয়ে। তো এদেরকে এরকম বিপদের মুখে কিভাবে ফেলে দিই? তখন লোকটি বললো, ঠিক আছে তাহলে। এটি বলে লোকটি ঘরের ভিতরে চলে গেল। আর যখন দেখতে পেল জিনের পরিমেয়টি এবং রহিম দুজন দেখতে পেল তারা অনেক গরিব মানুষ, মানুষ মাত্র জিন। তো সে কিছু মোহর নিয়েছিল, মুদ্রা, স্বর্ণ মুদ্রা, যদি কোনো দরকার পড়ে তার জন্য নিয়ে আসছিল। তো সেখান থেকে বেশ কিছুটা মোহর মানে জিন মেয়েটি মানে বয়স্ক লোক যেগুলো আসলো তাদেরকে দিয়ে দিল। তারা নিতে চাইছিল না, তো জোর করে তাদেরকে দিল যে এগুলো নিয়েছিলাম আমি অন্য একটা কাজে, তো সেই কাজ মানে আমার দরকার পড়বে না, তার জন্য মানে তাদেরকে দিয়ে দিল। এরকম ভাবে বেশ কিছুটা মোহর ছিল, স্বর্ণ মুদ্রা। তো নিতে চাইছিল না, জোর করে মানে তাদেরকে দিল। দেওয়ার পর সেগুলো নিল, সেগুলো বলে তারা ঘরে চলে গেল। এবং কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবে, সে সঠিক হরিণটা রান্না করছিল এবং বেশ কিছু পথ রান্না করছিল, সেগুলো নিয়ে খাবার বসলো যখন, তখন দেখতে পেতে গেলো জিনরা যেরকম ভাবে খায় সেরকম ভাবে রান্না করা হয়েছে। এবং রহিম যে একটা মানুষ তারা তো জানে না, তো জিন ভেবে সেগুলো রান্না করছে, জিনরা যেভাবে খায় সেভাবে রান্না করছে। এবং সেগুলো মানে মিষ্টি জাতীয় কোনো কিছু ছিল এবং রান্না করার এগুলো মানে রহিম সেরকম ভাবে খেতে পারছিল না, কিন্তু পরিমিতি স্বামীমা তখন তো ঠিকই খেতে পারলো, কারণ সে তো জিন, তো এগুলো খেয়ে তার অভ্যস্ত, রহিমে তো অভ্যস্ত নাই। তো সেগুলো রহিম কিছুটা খেলো, কারণ তার খিদা পেয়েছিল অনেক। তো তার থেকে কিছুটা খেলো, খাওয়ার পর এবং বিদায় নিয়ে মানে যে মহিলাটা তাদেরকে একটা রুম আছিল, তো একটা রুমই ছিল, তো সেই রুমে মানে তাদেরকে পাঠিয়ে দিল। তারা তো স্বামী স্ত্রী নয়, কিন্তু তারা তো ভাবতেছে তারা দুজন স্বামী স্ত্রী, সেই হিসাবে তাদেরকে পাঠিয়ে দিল সেই রুমে।
তো খাওয়া দাওয়ার পরে তো শরীরটা ম্যাচম্যাচ করতেছিল। তো শামিমা পরি, যেটা নামটা বলা হয়নি, হয়তো তার নাম শামিমা ছিল। তো শামিমা পরি তখন বলতেছে আমার ভালো লাগতেছে না, শরীরটা ম্যাচম্যাচ করতেছে বা টায়ার্ড লাগতেছে। আমি বলবো ঘুম আসবো, তুমি কি করবে করো, আমি বলবো ঘুম আসবো, তুমি থাকো এখানে। তখন পরি মেয়েটি দেখে বললো, আচ্ছা শোনো, ভিতরে আসো, আমি এখানে শুই, তুমি আমার পাশে বসে থাকো। আর তুমি আমার পাশে বসলে কোনো কিছু হবে না, কোনো ব্যাপার না, তুমি বসতে পারো, সেরকম ভাবে বললো আর কি। তো সে আসলে পাশে এসে আহ, বসেছিল এবং মেয়েটি বললো, তুমি অনেক রাগ করছো আমার উপরে নাকি, তোমাকে অনেক বকেছি, এটা করেছি এটা করেছি, এগুলো বলতে লাগলো। তখন রহিম বললো, না রাগ করিনি, এবং বকার কি রাগের কি আছে, এগুলা তুমি তো একটা বুঝে শুনে কিছু করোনি, সেরকম আর কি করতে লাগলো। এবং গল্প করতে করতে মেয়েটি কি করলো, সেখানে ঘুমিয়ে বসছে আর কি কথা কমতে হইতে। তো কিছুক্ষণ পর যখন সে ঘুমিয়ে পড়লো, তো রুমের ভিতরে না পায়চারি করতেছিল। তো কিছুক্ষণ পর দেখতে পেলে মেয়েটির কাপড় চোপড় সব একদম বাচ্চাদের মতো হয়ে আছে, বুকের কাপড় সরে গেছে এবং ঠ্যাঙ্গের যে উরু টুরু সব দেখা যাচ্ছে এরকম বাচ্চাদের মতো হয়ে আছে, সিরাসিটটা হয়ে শুয়ে আছে। তো সেরকম অবস্থায় রহিম তো দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তার কন্ট্রোল করা হয়ে যাবে, তো তার জন্য সে কি করলো, চোখ অল্প বুঝে বুকের কাপড়টা এবং কি ঠ্যাঙ্গের ইটা নিচের দিকে নামিয়ে দিল, দিয়ে সেখান থেকে সরে আসলো। কারণ না আসলে কি নাকি হয়ে যাবে, কারণ সে জানে সে একজন রাজকন্যা এবং জিন মানুষের সঙ্গে এগুলো কোনোদিন সম্ভব হবে না, সেগুলো ভেবে সে সেখান থেকে সরে আসলো আর কি। মানে সে তো তাকে তাকে তো প্রথম দিন থেকে তাকে মানে ভালো লাগে, তার চোখ দেখে তার প্রেম করে গেছিল, সেরকম একটা অবস্থা ছিল। কারণ সে তো তার চেহারা দেখছিল না, তার আগে থেকে তাকে ভালোবাসে, মানে তাকে পছন্দ করে। তো এরকম অবস্থায় তার সেরকম ভালো লাগছিল, মানে তার প্রতি এত সুন্দর একটা অনুভূতি কাজ করে, আর সেটা বলে বোঝানো যাবে না। কারণ সে মেয়েটিকে অনেক ভালোবাসে এবং সে হয়তো কোনদিন বলবে না নিজের মুখে যে তাকে ভালোবাসে, এবং সে জানে সে একজন মানব আর সে একজন জিন, তো এটা কোনদিন সম্ভব হবে না। সে সেগুলো ভাবতেছিল এবং পায়চারি করতেছিল রুমের মধ্যে, রুমের বাইরে গেল, বাইরে যে হাঁটাহাঁটি করতেছিল। তো সেগুলো ভাবতেছিল মেয়েটির কথা এবং কি করে কি করবে সেগুলো ভাবতেছিল, এটা তো কোনদিন সম্ভব না। তো সেগুলো ভাবার আর কোনো দরকারই নেই, প্রশ্নই আসে না। সে ভালোবাসলেও সে কোনদিন বলবে না, কারণ এটা যেটা সম্ভব না সেটা বলে তো নিজেকে কাটা ই করা হবে না, তার জন্য তো সেভাবে মানে পরিমেতি তখন শুয়েছিল এবং তখন বাইরে পায়চারি করতেছিল হাঁটতেছিল এবং মেয়েটির কথা ভাবতেছিল আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছিল। মানে বাইরে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তার জন্য তো বাইরে যেতে পারতেছে না, রুমের বাইরে আসছে, কিন্তু বাড়ির বাইরে তো যেতে পারতেছে না এই বৃষ্টিতে, বাইরে গেলে তো ভিজে যাবে, সেরকম ভাবে সে হাঁটতেছিল এবং পায়চারি করতেছিল। আর পরিণতি তখন ঘুমাচ্ছিল রুমের ভিতরে। তো মোটামুটি ঘন্টা খানিক হবে এরকম ভাবে ও রুমের বাইরে পায়চারি করতেছিল এবং জিন, যে এই বাড়িতে যে জিন মহিলাটি আছে সে তাদেরকে বলছিল যে এরকম ভাবে বাইরে ঘোরাঘুরি রাত্রেবেলা না করার জন্য, কারণ এখানে অনেক জিন আছে, সেগুলো খারাপ জিন বলেছিল। তার জন্য সে তো আর জিন নয়, সে মানব। জিন যদি এমনিতেই খারাপ, যদি আরো এগুলো খারাপ হয় তাহলে তো তার তাকে মেরে ফেলবে, যদি দেখে সে একটা মানুষ হয়ে জিনরা যে কি করছে সেগুলো, তো তার কথা তখন আর কেউ করবে না। তো সেটা বৃষ্টি না থাকলেও সে এলাকা মানে বাইরে যেত না,
এবং তাকে সাবধান আগে করে দিয়েছে যে বাইরে গেলে বিপদ হবে। তো এমনি বৃষ্টি হচ্ছে তার মধ্যে সাবধান করে দিচ্ছে। তো সেইভাবেই মানে সে বাইরে এদিক ওদিক করছিল, হরানড়া করতেছিল। তো সেই সময় হঠাৎ করে একটা লোক আসে, এসে বলতেছে তাকে দেখে, হঠাৎ করে দেখে একদম কলার চাই, তুই কে, তুই এখানে কি কি জন্য আসছিস? তোকে তো দেখে জিন মনে হচ্ছে না, তোকে তো দেখে মানুষের মতো মনে হচ্ছে, এরকম ভাবে বলতে লাগলো। কিছুক্ষণ এরকম ভাবে বলার পর মানে চেঁচামেচিতে হয়তো পরিমেয়েটির ঘুম ভেঙে গেছে। সে তখন তার কাছে দৌড় ফিরে আসে, এসে বলতেছে, যখন আসলো তখনই জিনটা তাকে দেখে চিনে ফেলছে যে ওটা তো পরি, কিন্তু একে দেখে তো জিন মনে হচ্ছে না, কারণ মানুষের মতো সবকিছু চলন চলন সবকিছু দেখা গেছে। তখন মেয়েটি বলল, ও তখন মেয়েটি আসার পরে কিছুক্ষণ পর আবার ওই জিন মহিলাটি যে আছে এই বাড়িতে তাদেরকে আশ্রয় দিয়েছে, সে হঠাৎ করে আসলো। আসার পরে বলতেছে যে ওই ছেড়ে দেয় ওদেরকে, ওরা আমাদের আত্মীয়, ওরা একটা বিপদে পড়ছে, বিপদে পড়ে আমাদের এখানে আসছে। তখন এটা বলে আর কি তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে সমস্ত কিছু তাদেরকে মানে তাকে খুলে বলে কিছুটা আর কি, ওই গাড়ি নষ্ট হয়ে যাওয়া, মানে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে এরকম আমি যদি কোনো কিছু বলে, কিন্তু ওগুলো বলে না, সমস্ত কিছু সাইকেলের বিষয়ে কিছু আর কি বলে তাদেরকে। তো তখন সেগুলো শুনে সে বাইরে যায় এবং বোরাকটা দেখে, দেখার পর সেখানে রাজমহলের সব ছিলমিল লাগানোর পঙ্কিরাজ, তো এরকম নর্মাল জিনের কাছে থাকে না, সেগুলো দেখে সে তখন বুঝতে পারলো যে আমাদের মহারাজের ছেলে মেয়ে হয়তো হবে এগুলো। তো তখন আইসে ডাইরেক্ট ছেলেটাকে বলতেছে, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারিনি আপনাকে। তখন রহিম বলতেছে, না রে না না, আমি কোনো কিছু না, আমি একজন মানুষ, আর এই হচ্ছে আপনাদের মহারাজের একমাত্র রাজকন্যা। এর আগে বললেন আমার কোনো কিছু নেই, আমি একজন মানুষ। তো তখন কি ছেলেটা কি করলো, ডাইরেক্ট পরিমেয়েটির পায়ে ধরে বললো, মেম সাহেব আমাকে মাফ করে দিন, আমি কোনো কিছু বুঝতে পারিনি, আসলে আমি বুঝতে পারলে এরকম কোনো কিছু করতাম না, দয়া করে আমাকে মাফ করে দিন, কোনো শাস্তি দিয়েন না, সেরকম বলতে লাগলো সেরকম ভাবে। তখন মেয়েটি বললো, আরে আরে পা ধরা লাগবে না, ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কিছু মনে করিনি, আসলে তুমি তো জানতে না, না জেনে তো এরকম করছো, জানলে খেলা তো এরকম এরকম করছে না। তো তখন কিছুক্ষণ পর মানে তারা সবাই রুমে চলে গেল। আবার বেশ কিছুক্ষণ পর আবার তারা দুজন মানে রহিম আর পরিমেয়েটির কাছে আসলো। আসার পর বলতেছে, আচ্ছা বাইরে পুরা গন্ডগোল হচ্ছে, এখন তো আপনারা বাড়িতে যেতে পারবেন না, কোনো ওখানে যেতে পারবেন না, এখান থেকে বের হওয়া রিস্ক, এখান থেকে বেরোলে ওরা তার কোনো কিছু তখন ওই হচ্ছে লড়াই হচ্ছে, এখানে তো আর সেরকম নেই, যেদিক দিয়ে যাবেন সেদিকেই 3 গ্রাম, তিন দিকে একদম পুরা বাজছে, যুদ্ধ বাজছে, এরকম একটা অবস্থা হয়ে আছে, সেদিক থেকে যেতে পারবেন না আপনারা। তো উপায় নাই, আপনাদের আজকে থাকতে হবে, থেকে যেতে হবে, কারণ আমি তো কোনোদিনই পারবো না আপনাদেরকে এরকম বিপদের মধ্যে ছেড়ে দিতে, কারণ আমি আপনাদের বাড়িতে কাজ করি এবং মাত্র আসলাম আমি আপনাদের বাড়ি থেকে কাজ করে। তো এরকম ভাবে তো আপনাদের ছেড়ে দিতে পারি না, বিপদের মুখে ফেলে দিতে পারি না। অতএব আপনারা আজকে এখানে থাকেন, থাকার পর যদি কালকে সেরকম এই পরিবেশটা সুন্দর হয়, তাহলে আমি নিজে গিয়ে আপনাদেরকে সেখানে পৌঁছায় দিয়ে আসবো। তো আজকে যাওয়ার কোনো দরকার নেই, আজকে আপনাদের এখানে থাকতে হবে, কারণ এরকম বিপদের মুখে আমি আপনাদের ফেলে দেব না। তো তখন রহিম আর পরিমেয়েটি বলল, আমরা যেতে পারবো, আর কিছু হবে না। তখন সে ছাড়বে না, না না, এরকম বিপদ মধ্যে লড়াইয়ের মধ্যে আপনাদের যেতে দিতে পারি না, দয়া করুন আপনারা যাবেন না, এরকম ভাবে বলতে লাগলো আর কি, বলে চলে গেল। তো লোকটিও আবেগে একদম হয়ে গেছে, কারণ সে সারা জীবন যাদের বাড়িতে কাজ করলো তার মেয়ে, মানে সেই মহারাজার মেয়ে তার বাড়িতে এসে বসে আছে, সে তো জীবনে কল্পনা করতে পারেনি এরকমটা হবে। তো
তো তাদেরকে কোথায় কি দিবে, কি খেতে দিবে না দিবে সেগুলো নিয়ে সে চিন্তা করতে লাগলো। কারণ এটা তো যেই মানুষ জিন না যে যেটা মনে হয় সেটা দিয়ে করতে পারবো, সে সেগুলো ভাবতেছিল। আর সেও গরিব মানুষ, এখন তাদের বাড়িতে আসছে, তাদের খোঁজে যতটুকু একদম সম্পূর্ণটাই করবে। কারণ সেই লোকটাও গরিব হলে কি মানুষ ভালো, জিন ভালো। তো সেইভাবে লোকটি মানে তাদেরকে আর যেতে দিল না, কারণ পুরো একটা গন্ডগোল গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে সেখানে। মানে তাদেরকে যেতে দিলে কোনো একটা অঘটন হলে পরে যদি শুনতে পারে যে তাদের বাড়ি থেকে এরকমভাবে আসছিল এবং এরকমভাবে চলে গেছে, তো সেটি খারাপ হবে। আর এবং যেহেতু তিনারা বিপদে পড়ছিল, তো এটা সাহায্য করা তাদের কর্তব্য। তার জন্য মানে তারা যেতে দিল না। তাও তথাপি জিগাইলো, আচ্ছা বলেন তো যাবেন কোথায় আপনারা? তো সে বললো এদিকে সামনের দিকে যাবো, এদিকে আমার মামার বাড়ি আছে, মামার বাড়িতে যাব। তো পরিমেয়টি বললো আর কি। তো তখন জিনটা বললো সামনের 2 গ্রাম পাড়ি দিয়ে যেতে হবে, তো সামনের 2 গ্রামেই গ্যাঞ্জামটা বাজছে, তো এখানে আপনি যেতে পারবেন না, প্রবলেম হবে, আপনারা থাকুন। যদি দেখলাম যে এগুলা মিটে গেছে, তো লাগলে আমি শেষ রাতে নিজে গিয়ে আপনাদেরকে নিরাপদ স্থানে লাগলে নামিয়ে দিয়ে আসবো, কিন্তু তথাপি এখন আপনারা যাবেন না, দয়া করে আমার কথাটা শুনুন। তখন মেয়েটি বলল, না আমাকে যেতেই হবে, কারণ এখন বাড়িতে ঘুরে যাওয়া সম্ভব না। আর যদি এখানে থাকি তাও বাবা হয়তো জেনে যাবে। তখন লোকটি বললো, জেনে যাবে মানে আপনি কি বাড়ি থেকে না বলে পালিয়ে চলে আসছেন নাকি? তখন মেয়েটি বললো, আরে সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা আপনাদের বাড়িতে থাকি, যখন মানে সেগুলো পরিস্থিতি অল্প ভালো হয় তখন আপনি আমাদেরকে বলেন, আমরা চলে যাব। আর তখন পর্যন্ত আপনাদের এখানে থাকি। তখন লোকটা শুনে খুশি হলো কিছুটা, কারণ সেও চাইতেছে আজকে থাকুক, কারণ সে তাদের রাজকন্যা, মহারাজের মেয়ে। তো তাকে বিপদে ফেললে আবার কি না কি অঘটন ঘটবে সেগুলো ভেবে সে বলল, ঠিক আছে আজকে একটা থাকুন, গ্যাঞ্জাম কম হলে আমি আপনাদেরকে নিজে গিয়ে একদম নিরাপদ স্থানে নামিয়ে দিয়ে আসবো। তাই এই রাত্রের মধ্যে আর যাওয়ার চেষ্টা করেন না এবং যাওয়ার কথা ভাইবেন না, কারণ আমি নিজে গিয়ে লাগলে আমি আপনাদেরকে শেষ রাতে হলেও যদি গ্যাঞ্জাম কমে তাহলে আমি আপনাদেরকে নামিয়ে দিয়ে আসবো। তো সেগুলো বলে আর কি লোকটা আর কি সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর তারা দুজন, রহিম আর মেয়েটি তখন রুমে আসলো। আসার পর তখন পরিমেয়টি বলতেছে, আল্লাহ আল্লাহ করে ভালোভাবে রাতটা পার হলে হলো, কালকে যদি ইটা থামে, পরিস্থিতি ভালো হয়, তাহলে কালকে একদম সকাল সকালে রওনা দিব ওখানে যাওয়ার জন্য। আর যদি এর মধ্যে বাবা জেনে যায় কোনোভাবে, তাহলে তো এখানে আসলে গেলে তো আর প্রবলেম হবে। তখন কি রহিম বলল, কেন প্রবলেম হবে কি, তখন তো আর নিরাপদ স্থানে যাওয়ার জন্য এরকম ভাবতে হবে না, তখন তো ভালোভাবে যেতে পারবো। এটার সে আসলে তো আমাদেরই ভালো। তখন মেয়েটি বলতে চায়, তুমি জানো না আসলে গেলে প্রবলেম হবে, না আসলেই ভালো। তো দুইজন মিলে ওগুলো আর কি ভালো আলোচনা করতেছিল। আবার ওই রাত্রেবেলা সেই জিন লোকটি মানে পুরুষ মানুষ জিনটি তখন শিকারে গেছিল জঙ্গলে। তো সেখান থেকে একটি শিকার করে নিয়ে আসছে, শিকার ধরে নিয়ে আসছে, সেটি নিয়ে এসে বাড়িতে রান্না বাড়া করছে এবং সেটি মানে তাদের। তো তারা দুজন তখন, রহিম আর পরিমেয়টি তখন কি করলো, খাওয়া দাওয়া শেষ করে মানে তাদেরকে একটা রুম দিল থাকার জন্য। তো সেই রুমে মানে পরিমেয়টি আর রহিম তখন শোয়ার জন্য গিয়েছিল। যাওয়ার পর যখন দুইজনে এক রুমের ভিতরে ঢুকলো, তো তখন ওর দিকে তাকাইয়া বলতেছে, এখানে পরিমেয়টি তখন বলতেছে, আমার ভালো লাগতেছে না, আমি এখানে রেস্ট করবো, এখন শোবো।
তুমি চাইলে আমার সঙ্গে শুতে পারো আমার পাশে, এখানে কোনো ব্যাপার না। তখন রহিম বললো কি, আরে না, এটা কোনো কীভাবে সম্ভব, তুমি একটা মেয়ে, আমি একজন ছেলে, তো আমি কীভাবে শুতে পারি তোমার পাশে। তো তখন মেয়েটি বললো, আহা লেলু লুলু, কিছু মনে বুঝছে না কেন? যখন নদীতে কি সে ওখানে ঝর্ণাতে যে গোসল করলে, আমার সঙ্গে পারাপারি করলে, আমাকে কোলে নিয়ে দিলে, তখন তোমার কোনো কিছু হলো না, আর এখন শুতে বলছি দেখি কিছু একটা কী হবে এখানে শুলে? তখন রহিম বললো, আর না, ওটা ছিল আলাদা, এটা হলো আলাদা, কারণ রাত্রেবেলায় এক বিছানায় ছেলে মেয়ে, একটা যুবতী মেয়ের সঙ্গে শুলে কোনো একটা কিছু অঘটন ঘটে যেতে পারে। তার জন্য বলতেছি যে না থাক, এখন তুমি শো, আর আমি না হয় ওই পাশে ঘোরাঘুরি করি, আছে এখানে আছে বসার আছে, আমি এখানে বসে থাকি, তুমি শো, তুমি ঘুমাও। তখন মেয়েটি বলল, তুমি চাইলে শুতে পারো, এখানে কোনো কিছু হবে না, আমি কোনো কিছু মনে করবো না, কারণ আমি তো সিচুয়েশনটা বুঝতে পারতেছি যে কী সিচুয়েশন এখানে হয়ে আছে, কারণ তুমি তো ইচ্ছে করে আমার এখানে শুইতেছো না, আমি তো তোমাকে নিজেই বলতেছি শোয়ার জন্য, এরকম সিচুয়েশনের মধ্যে তো এটা হতেই পারে, আর এখানে কী অঘটন ঘটবে শুনি বলো তো দেখি। তখন বললো, হবে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য বলতেছি ঠিক আছে তুমি এখানে শো, আমি আসি তো এখানে। তো সেইভাবে সে কী করলো, মানে নিচে বিছানা পেরে, মানে সেখানে শুয়ে পড়লো রহিম, আর পরিমেয়টি তখন খাটের উপরে, বিছানার উপরে শুয়ে আছে। তো কিছুক্ষণ শুয়ে থাকার পর মানে বাইরে থেকে হঠাৎ কিংবা একটা গর্জনের মতন শব্দ আসতেছে। তো সেই শব্দে ভয় পেয়ে পরিমেয়টি তখন কি করলো, রহিমের বুকুলে, মানে ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। রহিম তখন কি করলো, এটা দেখে একদম শোয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়লো এবং বলতে, কী হয়েছে এরকম বলতেছিল। তো তখন পরিমেয়টি বললো, আমি ভয় পেয়েছি, বাইরে কীভাবে শব্দ হচ্ছে, এরকম আমার ভয় লাগে। তো সে বলে তাকে জড়িয়ে ধরছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তখন পরিমেয়টি বললাম না আমি তোমাকে আমার সাথে শুতে, কারণ আমি অনেক ভয় পাচ্ছি, চলো এখানে উপরে নাও, তুমি উপরে গিয়ে আমার সঙ্গে শুবে। তো রহিম যেতে ছিল না, ওকে জোর করে নিয়ে, মানে তার সঙ্গে বিছানায় নিয়ে গেলো এবং দুজনে দুদিকে, মানে বিছানার দুদিকে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পর পরিমেয়টি ঘুমিয়ে পড়লো। পরিমেয়টি না, রহিম ঘুমিয়ে পড়লো। তখন পরিমেয়টি রহিমের দিকে, মানে একদম আর চোখে মুগ্ধভাবে, মানে তার দিকে তাকিয়েছিল। পরিমেয়টি, রহিম ঘুম পাড়তেছে, তখন তাকিয়ে দেখতেছে। তখন পরিমেয়টি বলতেছিল, আহা কি সুন্দরী না লাগছে আমার রাজপুত্রকে, এরকমভাবে অনেক কিছু বলতেছিল, কারণ পরিমেয়টি কিন্তু রহিমকে অনেকটা ভালোবাসে। তো সেগুলো মানে সে বলতেছিল, তখন বলতেছিল, আহা কি সুন্দরী না লাগছে আমার রাজপুত্রটাকে, কতই না ভালো দেখাচ্ছে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা আমি কী করে তোমাকে বোঝাবো, কারণ সেদিন যখন প্রথম তোমাকে দেখি, সেদিন দেখেই তোমাকে আমার অনেক ভালো লাগে এবং অনেক ভালোবাসি, তুমি হয়তো জানো না। এগুলো মানে নানান কথা বলতেছিল পরিমেয়টি, মানে নিজেকে বলতেছিল। সে রহিমকে তো আর বলতেছে না, কারণ রহিম সে মনে বলতেছে, রহিম তো ঘুমাচ্ছে তখন মানে সে নিজে এগুলো আর কি বলতেছিল, যে ঘড়ি ঠিক করা, ঘড়ি ঠিক করা তো মাত্র একটা সুতা ছিল, কারণ আমি তো তোমাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলছি। তো তখন আমি ভাবলাম কীভাবে তোমার সঙ্গে দেখা করা যায়। তো তখন আমার মাথায় আসলো যে আমার মার তো একটা ঘড়ি আছে, এই ঘড়ি তো কেউ ঠিক করতে পারে না, যদি তুমি এটা ঠিক করতে পারো তাহলে তো অনেক ভালো হবে, এক কামে দুটো হয়ে যাবে এবং তোমার সঙ্গে আমার দেখাশোনা হয়ে যাবে, কারণ আমি তো তোমার সঙ্গে শুধু দেখা করার উসিলায় আমি ঘড়িটা করছিলাম, নিয়ে গেছিলাম তোমার সঙ্গে কথা বলার জন্য। তো এখন কী করে তোমার সঙ্গে দেখা করা যায়, সেইটাই আমি ঘড়ির মাধ্যমে সব কিছু দেখা করলাম। এবং যখন প্রথম দিন আমি গিয়ে ঘুরে আসলাম, আমি তখন অনেক খুশি ছিলাম, দ্বিতীয় দিনও খুশি ছিলাম, কারণ তোমার সঙ্গে বারবার দেখা করতে পারতেছি, তার জন্য।
কেননা আমি তোমার সঙ্গে দেখা করতে পারতেছি এবং তোমাকে সাথে কথা বলতে পারতেছি। কেননা আমি চাইতেছিলাম যে 1 মাস লাগুক, তাও কোনো আমার ব্যাপার হবে না, কারণ তোমার সঙ্গে তো দেখা করতে পারবো বারবার। তার জন্য আমি কত যে কষ্ট করছি এবং তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য অনেক কষ্ট করছি এবং কতভাবে বাবাকে ম্যানেজ করে মানুষের জগতে, মানে তোমাদের জগতে গিয়ে আমার বান্ধবীকে দিয়ে এবং অনেক কষ্ট মেহনতের পর আমি তোমার কাছে আসতে পারছি এখন। আর তোমার সঙ্গে শুয়ে আসি একসঙ্গে, কারণ আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। বাবার আশপাশে থেকে, সেখান থেকে তো এরকমভাবে একসাথে থাকতে পারতাম না, আর এত সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম না। সেগুলো বলতেছে সে নিজে নিজেকে, কিন্তু সে অল্প জোরে জোরে বলতেছিল, কিন্তু রহিম শুনতেছে কি না ঘুমের ঘরে, সে তো ঘুমিয়ে আছে, সেটা তো সে জানে না। তো এত কষ্ট করার পর মানে তাকে কাছে পাইছে, তার সঙ্গে এত ঢেলাঢুলি তোমার পারাপারি, এগুলো কিভাবে আসে? কারণ এগুলো তো যে কোনো মানুষের সাথে আসে না। সে যে তাকে বড্ড বেশি ভালোবাসে, অনেক ভালোবাসার কারণে তার প্রতি এরকম একটা সেন্টিমেন্ট করে আর কি। কারণ নিজের পছন্দের মানুষকে কে না ভালোবাসে, আর কারই না দেখতে ভালো না লাগে। তো সে তো তার মনের মানুষ, পছন্দের মানুষ, সে যে তাকে এত ভালোবাসে সে তো বলেনি, কিন্তু মনে মনে তো অনেক ভালোবাসে। তো সেই কারণে তার সঙ্গে এত ওঠা বসা, ঘোরাফেরা, পারাপারি যাই করে তাই ভালো লাগে তার কাছে। কারণ সে যে তাকে ভালোবাসে, মন দিয়ে বসে আছে, কিন্তু রহিম কি সেটা আদৌ জানে? সে কি বুঝতে পারে? সে সেগুলো ভাবতেছে যে তোমার জন্য এত কিছু করতেছি কি জন্য? আমি শুধু তোমাকে ভালোবাসি, তার জন্য। তুমি তো সেটা হয়তো জানো না। অনেক কষ্ট করার পর তোমাকে আমি কাছে পেয়েছি, কারণ আমি তো তোমাকে নিয়ে অন্য প্রাসাদে থাকলে তো এরকম মুহূর্ত কাটাতে পারতাম না। কেননা সেখানে তো সবাই আছে এবং আমার বাবাও আছে, এরকমভাবে তো সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম না। তার জন্য তোমাকে নিয়ে এখানে আমার আশা। সেগুলো অনেক কথাই আরও বললো তাকে। তো কিছুক্ষণ পর কী করলো, মাঝখানের কোল বালিশটা সরিয়ে রহিমের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর রহিম কোল বালিশ ভেবে মানে তাকে জড়িয়ে ধরছে। সে এতটা খুশি হয়েছে, আনন্দিত পেয়েছে, এটা বলা বাহুল্য। তো সেরকমভাবে শুয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে শুয়ে থাকলো পরিমেয়টি। তো এরকমভাবেই শুয়ে মানে তারা ঘুমিয়ে পড়লো। যখন সকাল হয় মানে তখন বাইরে থেকে মানে লোকটি ডাকতেছে, সেই ডাক শুনে রহিম তখন ঘুম থেকে জেগে যায়। জেগে উঠে দেখে যে পরিমেয়টি তার বুকের সঙ্গে একদম লেপ্টে শুয়ে আছে, তাকে জড়িয়ে ধরে। সে সেটা দেখে কিছুটা লজ্জা পেল, মানে শরম পেল। পরে মেয়েটিকে বলতেছে, কি ব্যাপার, তুমি এরকমভাবে এখানে শুয়ে আছো কেন? সে লজ্জা পেয়েছে একটা, মানে সে সেরকমভাবে বলতেছিল। তো মেয়েটি তখন বললো, হাই তুমি তো আমার সর্বনাশ বুঝে করে ফেলছো রাত্রে, তুমি এরকমভাবে করে আসো কেন? তখন বললো কি যে, রহিম বলল, হ্যাঁ আমি তোমার সর্বনাশ কীভাবে করলাম? আর আমি তো আমার জায়গায় আছি, তুমি কোল বালিশটা কোথায় সেটি সরিয়ে তুমি আমার এখানে এসেছো, এটা আমার কি দোষ? আমি কিছু করিনি তো। তো সেগুলো বলে দুজনে কথাবার্তা বলতে লাগলো। পরে কিছুক্ষণ পর আবার বাইরে থেকে ডাক আসলো, মানে সেই জিন লোকটি তাকে ডাকতেছে তাদেরকে। তো ডেকে বললো যে সমস্যা তো হয়ে গেছে একটা, মানে আমি ভাবছিলাম রাত্রের মধ্যে হয়তো সমস্যা মিটে যাবে, মানে এগুলো হাই প্রেশারগুলো বন্ধ হয়ে যাবে। তো সেগুলো তো বন্ধ হয়নি, এগুলো আরও গুরুতরভাবে শুরু হয়েছে। এখন তো সম্ভব হচ্ছে না আপনাদেরকে এখানে থেকে যাওয়ার, মানে সেখানে আমি বলছিলাম নিরাপদ স্থানে আপনাদেরকে পৌঁছাই দেব, তো সেখানে যেতে পারতেছি না। এখন ঘটনা আরও উল্টো হয়ে গেছে, এখন আরও এটা বেশি হয়ে গেছে হাই প্রেশারগুলো। তো এখন তো যাওয়া সম্ভব হইতেছে না। তো লোকটি বললো, এখন তো তাহলে কি করবে? এখন আবার
সারাদিন এখানে কাটান, রাত পর্যন্ত আবার অপেক্ষা করে দেখি, মনে হয় রাতের ভিতরে সব ঠিক হয়ে যাবে। কারণ এর মধ্যে যদি আপনার বাবা যদি আসে তাহলে তো আপনার নিশ্চিন্তায় বাড়ি চলে যেতে পারবেন। কারণ এখানে যে অবস্থা, এখানে তো এখন সম্ভব হচ্ছে না আপনাদেরকে পাঠানো। কারণ আপনারা অপেক্ষা করতে থাকেন, এর মধ্যে আপনার বাবা আসলে ভালো হবে। তখন পরিমেয়টি তো সেটা শুনে খুশি হয়ে গেল যে আরও হয়তো 2-1 দিন তার সাথে মানে রহিমের সাথে সময় কাটাতে পারবে, তার ভালো লাগবে। তো সেটা ভেবে সে খুশি হয়ে গেল। তখন রহিম বলল কি যে কী একটা বিপদের মধ্যে ফেলাই দিলাম আপনাদেরকে, প্রবলেম হচ্ছে হয়তো আপনাদের। কারণ আমরা গত 2 দিন ধরে এখানে রয়েছি এবং যদি আরও 1-2 দিন থাকতে হয় তাহলে তো আপনাদের প্রবলেম হয়ে যাবে না, সমস্যা হয়ে যাবে। তখন লোকটি বলল, না না, কোনো প্রবলেম না, আমার তো অনেক ভালো লাগতেছে যে এত ধনী বড় লোক আমাদের মহারাজের কন্যা তারা আমার বাড়িতে আসছে এবং আমার বাড়িতে রয়েছে। এটা তো আমার অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে রেখে আমার কোনো খারাপের কিছু লাগতেছে না। তো সেগুলো বলে যখন লোকটি চলে যায় তখন তারা রহিম আর পরিটি কিছুক্ষণ কথা বলতেছিল। তা বলার পর কিছুক্ষণ পর তাদেরকে ডাকতে আসে ব্রেকফাস্ট করার জন্য। মিষ্টি পিঠা এগুলো বানিয়েছে, মিঠা জাতীয় সব। সেগুলো মানে রহিমেরও মিঠা খেতে ভালো লাগতো, পরিরা তো মিঠা এমনিতে বেশি পছন্দ করে। তো সেগুলো খাচ্ছিল আর বলছিল আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের মিঠা খেতে ভালো লাগে, এটা বলছিল আর কি। তো যখন খাওয়া দাওয়া করার পর তারা রাস্তা দিয়ে ঘুরতেছিল তখন লোকজন কেমন যেন অদ্ভুত ভাবে মানে তাদের দিকে তাকিয়েছিল। তো সেগুলো দেখে তখন রহিম বলল, এই লোকগুলো এরকম অদ্ভুত ভাবে আমাদের দিকে কী জন্য এরকম তাকিয়ে আছে এরকম। তখন পরিমেয়টি বলল যে দেখো, তুমি হয়তো মানুষ, আমরা হলাম জিন জাতি, তো তোমাকে দেখে অদ্ভুতভাবে তাকানো এটা আহামরি কোনো বিষয় না। কারণ তারা হয়তো কোনোদিন মানুষ দেখেনি আর ভাবতেছে যে আমাদের জগতে মানুষ কী করে এলো কি, সেটাই ভাবতেছে। এগুলো ভাবুক, কোনো বিষয় না। তো ছোট্ট ছেলে যে আছিল তাকে নিয়ে ঘুরতেছে। তো ছেলেটি বললো, আমার ওখানে দোলনা আছে, দোলনা তো ধরবে নাকি তোমরা? তো সেখানে গিয়ে কতক্ষণ মানে পরিমেয়টি বললো যে আমি দোলনায় উঠবো। তো সে বাচ্চাদের মতো করতে লাগলো। তো তাকে নিয়ে দোলনায় চড়ানো হলো এবং রহিম তাকে পিছন থেকে ঠেলতেছে। পরিমেয়টি বলতে অনেক ভালো লাগতেছে এরকম বলতেছিল। তো সেরকমভাবে সেখানে দুপুর পর্যন্ত তারা ঘোরাঘুরি এবং মজা মাস্তি করতে লাগলো। এবং ছোট্ট ছেলেটাকে মানে কয়েকটা সোনার মুদ্রা দিল, নিতে চাইছিল না, জোর করে দিল। মানে দোলনাতে চড়ে অনেক ভালো লাগছে এবং ছেলেটি তাদেরকে ঘুরিয়ে এখানে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে, এটা করছে ওটা করছে। সেগুলো ভেবে মানে কিছু মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা, সেগুলো ছোট ছেলেটিকে দিয়ে দিল। এবং সে ভাবতে লাগলো এখানে এত আমরা মজা আনন্দ ফুর্তি করতেছি, এখানে রাজপ্রাসাদে থাকলে এর তো কোনো কানাঘুষা কোনো কিচ্ছু করতে পারতো না। এখানে এসে কত ভালোভাবে রহিমের সাথে ঘোরাঘুরি করতেছি। হয়তো বাবা এতক্ষণে জেনে গিয়েছে যে আমরা দুজন পালিয়ে এসেছি, হয়তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কারণ আমি তাদের একমাত্র রাজকন্যা। তো খোঁজাখুঁজি তো করবেই, সেগুলো ভাবতেছিল হয়তো বাবা ভাবতেছে মানুষ ছেলেটা রহিম তো আমাকে নিয়ে পালিয়ে এসেছে, অ্যাকচুয়ালি রহিম তো আর আসেনি, রহিমকে নিয়ে আমি হিসেবে পালিয়ে এসেছি। তো যখন আমরা ধরা পড়বো তখন কি বলবো যে রহিম আমাকে নিয়ে পালিয়ে এসেছে এবং আমার সাথে অনেক খারাপ কাজ করছে, এখন আমি তাকে বিয়ে করতে চাই, আমাদের বিয়ে করিয়ে দাও। সেটা বললে হয়তো রাজি হবে এবং বিয়ে করিয়ে দিব আমাদেরকে। সেগুলো ভাবতেছিল মানে পরিমেয়টি তখন মনে। তো সেগুলো ভাবনা চিন্তা করার পর তারা সেখান থেকে চলে আসে বাড়িতে। এবং বাড়িতে আসার পর যখন খাওয়ার জন্য ডাকে, দুজনে যায়, সেখানে তারা খাচ্ছিল। তখন লোকটি বলল, আচ্ছা ইনি তো হচ্ছে আমাদের রাজকন্যা, তো আপনি কে? আপনার মানে আপনি তো একজন মানুষ, আপনাদের কোনো সম্পর্ক আছে নাকি আমাদের রাজকন্যা এবং মহারাজের সাথে? তো তখন রহিম বলতে লাগলো, হ্যাঁ সম্পর্ক তো একটা আছে, আমি তাকে ভালোবাসি এবং ভালোবেসে তাকে বিয়ে করছি। তখন লোকটি বলতে লাগলো,
আমাদের এখানেও একটা মেয়ে আছে, সেও একটা জিনের লগে বিয়ে হয়ে এখানে চলে আসে এবং এখানেই আজকে 7 বছর ধরে সংসার করতেছে। লোকজন অনেক জিনগুলো মানে তাকে অদ্ভুতভাবে তার দিকে তাকায়, কিন্তু সেটি কোনো বিষয় না, কারণ যে তাকে বিয়ে করছে তাদের বাড়ির লোকজন তাকে সঠিকভাবে সম্মান করে, এখন সুখ শান্তিতে সংসার করতেছে। তো ওরা খাচ্ছিল আর গল্প করছিল যে তোমাদের মানুষদের কত কিছু লাগে চলার জন্য, আর আমাদের কোনো কিচ্ছু লাগে না, আমরা এমনিতে চলতে পারি। কিন্তু একটা বিষয় বলতেই হয়, কারণ তোমরা মানুষরা অনেক বুদ্ধিমান হও, আর সেই বুদ্ধিমানের জন্যই তোমাদের জিনিসপাতি অনেক লাগে চলার জন্য। আমাদের বুদ্ধি কম, কিন্তু আমাদের কোনো কিছু লাগে না, কারণ আমরা এমনিতেই সব কিছু করতে পারি, মানে ক্ষমতা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে, আর তোমাদের দিয়েছে মানুষদের দিছে বুদ্ধিমত্তা। সেই বুদ্ধিমত্তা দিয়ে তোমরা চলো, আর আমাদের বুদ্ধিমত্তা লাগে না, কিন্তু ক্ষমতা আছে, ক্ষমতার দ্বারা আমরা চলি। তো সেগুলো আর কি খাচ্ছিল, আর সবাই মিলে কথাবার্তা বলছিল। তো খাওয়া দাওয়া শেষে যখন দুপুরে আবার বিশ্রাম করার জন্য আসে দুজনে, তো তারা বিশ্রাম করার জন্য ঘরে যায়। ঘরে যাওয়ার পর রহিমকে টান দিয়ে কাছে নিয়ে এসে মানে তাকে টান দিয়ে কাছে নিয়ে এসে মানে বসালো, এবং বসার পর শুয়ে পড়লো। দুজনে বললো যে এখন আর আমি তোমার কাছে যাব না, কারণ এই যে কোল বালিশ দিলাম মাঝখানে দুটো কোল বালিশ আছে, আর আমার বিছনাতে একভাবে আমি শুয়ে থাকতে পারি না, ছড়াছড়ি করে শুয়ে থাকি, তার জন্য তোমার বুকের মধ্যে শুয়ে থাকি। সেগুলো বলে মানে কথাবার্তা বলতে বলতে তারা খাওয়া দাওয়া করছে, এখন রেস্ট নেবে, তো অল্প ঘুমিয়ে পড়লো। এবং যখন ঘুমালো তখন তার দিকে পরিমিতি কি একটা দৃষ্টি দিয়ে তাকিয়েছিল, সে তাকে ভালোবাসে, তো তার কাছে তার সুন্দর লাগবে, কত সুন্দর, এটা ওটা আবিজাবি নানান কিছু ভাবতে লাগলো এবং তাকে বলতে লাগলো। এবং কিছুক্ষণ পর হঠাৎ বাইরে থেকে চিৎকার মানে অনেক লোকজনের আওয়াজ আসতেছে। তো সেটি শুনে সে যখন জানালা দিয়ে বাইরে তাকালো, তখন দেখতে পেল যে তার বাবার সৈন্যরা এসে পড়ছে তাদের খোঁজে। তো তারা সেই দুম্বার কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং ছোট্ট ছেলেটিকে বলতেছে, এই গাড়িটা যে নিয়ে আসছে, গাড়িটা যে লোকগুলো নিয়ে আসছে, লোকগুলো কোথায়, কই? তো অনেক চিৎকার করে বলছিল। সেগুলো শুনে মানে ভিতর থেকে জিন মেয়েটি বাইর হয়ে আসলো। আসার পর তো যখন জিন মেয়েটি বলল তারা আছে, আমাদের ঘরের ভিতরে আছে এবং তারা বিশ্রাম করতেছে, তখন সেখান থেকে পিছন থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে আসলো। আসার পর তার সামনে যখন দাঁড়ালো, সে তখন বুঝতে পারলো এটাই হয়তো তাদের রাজা মহারাজা, কারণ তার পোশাক আশাক সেরকম সব কিছু দেখে বুঝতে পারলো এটাই রাজা হয়তো। তখন সে জিন মেয়েটি পরীটি মানে রহিমকে জাগিয়ে বলল, উঠো উঠো উঠো, আমাদের এখান থেকে সত্যি অতি শীঘ্রই পালাতে হবে, কারণ বাবা এসে গেছে, তাদের লোকজনকে নিয়ে এখানে থাকলে আমাদেরকে বন্দি করে নিয়ে যাবে, কারণ এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। তখন রহিম বলল, কেন পালাতে হবে কেন? এটা তো ভালো হয়েছে, তোমার বাবা এসেছে এবং আমরা নিরাপদে বাড়ি চলে যেতে পারবো। তখন পরিমেয়টি বলল, আহা তুমি বুঝতে পারতেছো না কেন? তো তখনই তারা ঘরের ভিতরে হুড় করে ঢুকে পড়ে দেখে যে রহিম আর তাদের রাজকন্যা এক জায়গাতেই আছে। তো সেটি দেখে আর কোনো কথা নয়, রহিমকে একদম হাত পিছন দিকে নিয়ে দুটো হাত একদম বেঁধে ফেললো এবং বললো, তোর এত বড় সাহস, তুই আমার রাজকন্যা আমার মেয়েকে নিয়ে তুই এখানে পালিয়ে চলে আসছিস, তোর কত বড় কলিজা হয়েছে, সেটা আজকে দেখবো। তো তখন পরীর মেয়েটি বলতেছিল, বাবা ওর কোনো দোষ নেই, ওকে এরকমভাবে বাঁধছো কেন? ও আমাকে নিয়ে এখানে পালিয়ে আসেনি, তুমি ওকে ছেড়ে দাও। তো তখন তার কথা তার বাবা ওকে মানে শুনতেছিল না। তখন যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল, দরিদ্র পরিবারটা, তো সেই পরিবারটিকে যাওয়ার সময় বলে গেল, মহারাজ তাদের অনেক হবে, তোরা তাদেরকে আশ্রয় দিয়েছিস এবং তোদের বাড়িতে রেখেছিস, এর জন্য তোদের শাস্তি হবে। তো এরকম বলে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। জ্বালিয়ে দিয়ে বলে মানে চলে আসলো। তখন লোকগুলো বলতেছিল, উপকার করার এই প্রতিদান।
তো তারা আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়লো সবাই মিলে। তো কিছুটা নিভাতে পারলো, কিন্তু পুরোটা আগুন নিভাতে পারলো না, অর্ধেক বাড়ির মতন পড়ে গেছে। অবশ্য পরি মেয়েটি তাকে অনেকগুলো মোহর দিয়েছিল, সেই মোহরগুলো দিয়ে বাড়ি ঠিক করা সম্ভব, কিন্তু উপকারের প্রতিদান যে এটা পোহাতে হবে তারা সেটা কখনো ভাবেনি। তো তাদেরকে নিয়ে চলে আসলো, আসার পর রহিমকে একদম হাত একদম বেঁধে কারাগারের দিকে নিয়ে যেতেছিল এবং পরি মেয়েটিকে পিছনের যে তার কক্ষ ছিল তার রুমের দিকে নিয়ে তার রুমে ঢুকিয়ে দিয়ে তার বাবা বলতেছিল, তুই যে এরকম করবি সেটা তো আমি আগে কখনো ভাবিনি, কারণ আমার উচিত ছিল যে তোদেরকে আগে এরকম না দেওয়া। তো তোকে তো আমি তার কাছে যেতেই দেবো না এবং তাকেও পৃথিবীতে ফেরত যেতে দেবো না, কারণ তাকে সারা জীবন এই অন্ধকার কারাগারে রেখে দেবো আমি, কারণ কত বড় সাহস সে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তো তখন পরিমেয়টি বলতেছিল, বাবা দেখো, তোমাকে এই কথাটা আগেই বলা উচিত ছিল, কারণ আমি ওকে ভালোবাসি এবং সে আমাকে নিয়ে পালিয়ে যায়নি, সে কীভাবে যাবে, সে তো একজন মানুষ, তো মানুষ আমাকে নিয়ে কীভাবে পালিয়ে যাবে যদি আমি না যাই। তো সে তাকে তুমি ছেড়ে দাও, তাকে কোনো কিছু করো না, কারণ আমি নিজে তাকে বলছিলাম যে তাকে নিয়ে ঘুরতে যাব এবং মামা বাড়িতে যাব। তো মামা বাড়িতে চলে যেতাম, কিন্তু পথের মধ্যে মারামারি হলো। তো সেভাবেই রহিমকে তখন কারাগারে একদম আটক করে রাখা হলো এবং তার বাবা, পরিমেটির বাবা মানে তার কাছে এসে বলতেছে, কি ব্যাপার, তুমি নাকি 2 দিন ধরে কোনো কিছু খাওনি, না খেলে কিভাবে কি হবে, এখানে তুমি না খেয়ে বাঁচতে পারবে, বেঁচে থাকতে পারবে, এরকম ভাবে বলতেছিল। তখন পরিমেটি বলল, দেখো রহিমকে আমি ভালোবাসি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, তুমি যদি ওকে এরকম ভাবে কষ্ট দাও তাহলে আমার পেটে কিভাবে আমি খাবো, আমার পেটে খাওয়া যাবে? নিশ্চয়ই যাবে না, কারণ আমি যে তাকে অনেক ভালোবাসি, তাকে তুমি কারাগারে বন্দি করে রাখবে আর আমি এখানে সুখে শান্তিতে ভাত খাবো না, আমার অত হয় না, আমি নিজেকে এরকম ভাবে মানতে পারতেছি না। অতএব তুমি এক কাজ করো, মানে তার বাড়িতে যে তার একটা মা আছে, সে মাটার আর কেউ নাই, সে ছাড়া তো এতদিন একটা জিন ছিল তার রূপে, এখন তো তোমার কথা মতো জিনটাও সেখান থেকে চলে আসছে, তার মা তো নিশ্চয়ই তাকে খোঁজাখুঁজি করতেছে এবং না, তাকে যদি না পায় হয়তো তার মাও মরে যাবে, এরকম একটা হবে। আর আমি তোমাকে অনেকবার বলতে চাইছি কিন্তু বলিনি, কারণ আমি ওকে ভালোবাসি এবং ওর কোনো দোষ নাই, আমি ওকে নিয়ে গেছিলাম ওখানে এবং ও যেতে চায়নি, ওকে আমি বলছিলাম আমার মামার বাড়িতে যাব ঘুরতে, সেই ঘোরার কথা বলে ওকে আমি ওখানে নিয়ে গেছি, তো এখানে ওর কোনো দোষ নেই, ওকে তুমি ছেড়ে দাও, লাগলে তুমি ওকে ছেড়ে দাও, আমি ওকে ভুলে যাব, ওর কথা আর কোনোদিন বলবো না তোমাকে, কিন্তু তুমি ওকে ছেড়ে দাও ওখান থেকে, কারণ একটা দোষের জন্য বেকার 3টা জীবন তুমি নষ্ট করবে কেন? তুমি ওকে ছেড়ে দাও এবং আমি আরো ওর কথা বলবো না তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও, বাড়ি চলে যাক, বাড়িতে দিয়ে আসো ওকে নিয়ে, যদি দিয়ে আসো তাহলে আমি ভাত খাবো, তুমি ওকে দিয়ে আসো এবং বাড়িতে রেখে আসো। আর মাটা নিচে এতক্ষণে খোঁজাখুঁজি করে পাগল হওয়ার অবস্থা, কারণ ও ওর মা এই দুজনে, তাছাড়া ওর সেরকম আপন কেউ নেই। তো আমি ওর কষ্ট এভাবে দেখতে পারতেছি না, লাগলে আমি ওর সাথে আর কথা বলবো না, দেখা করবো না, আর তোমাকে বলবো না, তুমি তাও ওকে ওর বাড়িতে রেখে আসো, কারণ ওদের বাড়িতে এখন হয়তো হুলস্থুল বেজে গেছে, কারণ তার একমাত্র ছেলে তাকে না পেলে তো এরকম অবস্থা একটা হবেই। মধ্যে তুমি তাকে দিয়ে আসো আর আমি এখান থেকে বের হবো আর ভাতও খাবো, তোমাকে দিয়ে আসো। তখন পরিমেয়টির বাবা বলতেছিল যে, ঠিক আছে আমি ওকে ছেড়ে দেবো, কিন্তু তুই আর কখনো বললি আর কখনো তার সঙ্গে দেখা করতে পারবি না, তার কথা বলতে পারবি না, কিন্তু আমি ওকে ছেড়ে দিয়ে আসবো এবং তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো, কিন্তু তুই আর ওর কথা আমাকে বলতে পারবি না।
পরিমেয়টি বলল ঠিক আছে, আমি ওর সাথে আর দেখা করতে করার কথা বলবো না, এবং ওর ওর কথা কিছু বলবো না, তুমি ওকে ছেড়ে দাও। কারণ আমি যে ওকে ভালোবাসি সেটা আমি ওকে ওকে এখনো বলিনি, আর ও এখনো কোনো কিছু জানেই না। তো এখানে ওর কোনো দোষ নেই, তার জন্য বলতেছি ওকে তুমি ছেড়ে দাও। তো সে কথা শুনে জিন লোকটি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে ছেড়ে দিচ্ছি তোর কথা শুনে, কিন্তু তোর ঠিক থাকতে লাগবে। তখন বললো ঠিক আছে বাবা, তুমি ওকে ছেড়ে এবং বাড়িতে পৌঁছে দিয়ে আসো, এবং আমি আর কখনো বলবো না ওর কথা তোমাকে। তো লোকটি তখন বললে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে এখনই ছেড়ে দিচ্ছি, এখন আর কি বাড়িতে নিয়ে রেখে আসতে বলতেছি জিনদেরকে। তো কিছুক্ষণ পর কারাগার থেকে রহিমকে নিয়ে আসলো, বের করে নিয়ে আসলো, এবং তাকে একদম টেনে টেনে নিয়ে যাচ্ছে। সেটা দেখে পরিমিতি চোখের অশ্রু ধরাতে লাগলো, মানে পানি পড়তে লাগলো অনেক কষ্টে। তো তো এখন তার কোনো কিছু করার নেই, তো সেটা ভেবে মানে নিজের কষ্ট নিজের মধ্যেই যেমন করে, তো তাকে যেতে দিল। কারণ সেটি না বললে হয়তো তাকে সারা জীবন কারাগারে বন্দী হয়ে থাকতে হতো তার জন্য। তো সে ভাবলো যে আমার ভালোবাসা আমি পাই না পাই, তাকে তো কষ্ট দিতে পারি না আমি, যেহেতু আমি তাকে ভালোবাসি। তো সে নিজের বুকে পাথরের মতো আর কি বোঝাবে করে আর কি তাকে পাঠিয়ে দিল তাদেরকে, তার সামনে দিয়েই তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য নিয়ে যাইতেছে। সেটা ভাবতেই তার কান্না লাগতেছে। সে তাকিয়ে রইল, হঠাৎ করে কিছুক্ষণ পর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, মানে সবকিছু, মানে তো ওকে যারা দুজন নিয়ে যাইতেছিল তাদের বাড়িতে একদম গায়েব হয়ে গেল, ভেনিস হয়ে গেল। তখন তার মেয়েটি মনে মনে তখন চোখের পানি ফেললো, মনে মনে কাঁদতে কাঁদতে তখন চিৎকার করে কাঁদতেছিল যে আমি পারলাম না তোমাকে রাখতে, পারলাম না। এরকম ভাবে নিজেকে নিজে দোষী মনে করতেছে যে কি জন্য আমি এরকম করলাম, আমি তোমাকে ভালোবাসি সেটি তোমাকে বলতেও পারলাম না, তার আগে এরকম একটা হয়ে যাবে সিচুয়েশন, আমি কিছু বুঝতে পারতেছি না কি করবো না করবো, ওগুলা বলতেছে আর কাঁদতেছে। তো কিছুদিন পর মানে সে তার কথা আর কখনো বলেনি, সে যেহেতু বলছিল যে তার কথা বলবে না, তার সাথে দেখাও করতে বলবে না, চাইবে না, এরকম ভাবে সেও বলেনি। কিন্তু কিছুদিন পর সে খাওয়া দাওয়া সেরকম ভাবে ঠিক মতো করতো না, ঘুম আসতো না ঠিক মতো, চেহারা পাতির যত্ন নিত না, একদম আদমরার মতো হয়ে যেতে লাগলো লাহে লাহে। তো এরকম ওর অবস্থা দেখে তার বাবা তাকে বললো আচ্ছা কি হয়েছে তোর, তোর চেহারা এরকম হচ্ছে কেন, কি জন্য এরকম হচ্ছে বলতো, তুই তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, নিজের যত্ন পানি কোনো কিছু করিস না, আর ঘর থেকে বের হস না, ঘরের মধ্যেই সবসময় থাকস, এরকম হচ্ছে কেন, তোর কি জন্য এরকম হচ্ছে তুই আমাকে বলতো। যেহেতু মাত্র একমাত্র রাজকন্যা, তো তাকে নিয়ে তো অল্প ভাবনা চিন্তার বিষয় আছেই, তার জন্য তার বাবা তার এরকম অবস্থা দেখে মানে ঠিক থাকতে পারেনি। তো এসে তাকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোর, এগুলো কেমনে কি, আমি কিছু বুঝতে পারতেছি না, তোর চেহারা এরকম দিন দিন ভেঙে যাচ্ছিস কেন, তুই এরকম হচ্ছে কেন। তখন সে বলতে লাগলো কার জন্য আমি নিজেকে যত্ন করব, কার জন্য আমি সেজেগুজে থাকবো এবং সুস্থভাবে খাওয়া দাওয়া করবো, আমার তো এগুলো আমার মন থেকে কোনো কিছু আসে না, কারণ আমার হাসির কারণ যে ছিল সেটা তুমি আমার থেকে কেড়ে নিয়েছো, তুমি জিতে গেছো, আমি তো হেরে গেছি। তো এখন তো আর করার কিছু নাই, হেরে গেছি তো হেরেই আছি, এখন আমার জিতার আর কোনো অপশনই নাই। তুমি তো তোমার মতো আছো, তুমি তো আর আমার মনের কথাটা বুঝতে পারতেছো না যে আমি কত কষ্ট কিভাবে আবার দিনটা পার করতেছি, সেটা শুধুমাত্র আমি নিজে জানি। তো এখানে আর বলার কি আছে, তো তুমি জিতে গেছো, তুমি ভালো, আমি জিততে পারিনি। তো এখন আমার কিছু করার আছে, কোনো কিছু করার নেই। তো কারণ আমি যে এখন একবারে অসহায়, কারণ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ বর্তমানে নেই। সেগুলো বলতেছে আর কাঁদতেছে তার বাবাকে। তো তখন রাজা আর কি, যে লোকটা মানে এগুলো শুনে অল্প ইমোশনাল হয়ে পড়ে, এবং যেহেতু তার একমাত্র কন্যা, তো সেগুলো দেখে তারও ভালো লাগতেছে না যে এরকম একটা অবস্থা হয়ে গেছে, আর কিছুদিন হলে তো সে এরকম ভাবে থাকলে একদম মারা যাবে। তো সে ভাবতেছে না এরকম করা আমার হয়তো ঠিক হয়নি। তো তখন বলতেছিল আচ্ছা যা,
তোকে জিতিয়ে দিলাম, আমি যদি হেরে যাই, তোর ভালোবাসার কাছে আমি হেরে গেছি, এবং আমি তো আর এগুলো কষ্ট, দুঃখ কষ্ট আর দেখতে পারতেছি না, কারণ তুই আমার একমাত্র আদরের রাজকন্যা। তো এগুলো আমি কিভাবে দেখবো বল? যা, তোকে মুক্ত করে দিলাম, তুই যা, তুই তোর ভালোবাসার কাছে যা, গিয়ে ওকে নিয়ে আয় এখানে। কিন্তু একটা শর্ত, তুই ওকে, ওর সঙ্গে তোকে বিয়ে দেবো, কিন্তু ওকে এখানে এসে থাকতে হবে, কিন্তু তুই এখানে যেতে পারবি না। তখন মেয়েটি বলছে, না না, সেটি হবে না, কারণ মেয়ে, মেয়ের বাড়িতে কখনো ছেলেরা থাকে না, ছেলের বাড়িতে হ্যাঁ মেয়েরা থাকে। তো আমি তো মেয়ে একটা, তো মেয়ে আমি তাদের বাড়িতে থাকবো, এটা চলবে না। যদি হয় তো বলো, কারণ তুমি যখন আমাদেরকে দাওয়াত করবে তখন আমি আসবো তোমাদের এখানে, আমরা দুজনে আসবো। কারণ আমি আমার স্বামীর কাছে থাকতে চাই, আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো, আমার ভালোবাসা যেখানে থাকবে আমি সেখানে থাকবো তার সঙ্গে। তখন এগুলো আর কি বলতেছিল তার বাবাকে। তো তখন তার বাবা বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তুই যা বলবি তাই হবে, কারণ আমি তোর এরকম অবস্থা আর দেখতে পারতেছি না, কারণ আমার এগুলো দেখে আর ভালো লাগতেছে না। তুই যা বলবি তাই হবে, যা, তুই চলে যা ওর ওখানে, গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয় এবং সমস্ত কিছু বলে বল। কারণ এরকম অবস্থা তোর দেখলে আমারও ভীষণ একটা খারাপ লাগে, কারণ তুই আমার একমাত্র মেয়ে, তো একমাত্র কন্যা, তুই যদি এরকম ভাবে থাকিস তো আমারও মন ভালো লাগে না। তুই যা, এখনই যা, এখনই গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আয় এবং বল তোর ভালোবাসার কথা, এবং নিয়ে আয় ওকে এখানে। তো তখন এই কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়, এবং ঘর থেকে বেরিয়ে জলদি জলদি তার বাবাকে বলে একদম আকাশে উড়াল দিয়ে দেয়, তার দুটি ছোট্ট ছোট্ট পাখা নিয়ে একদম আকাশের গহীনে হারিয়ে যায়, মানে উঠতে থাকে রহিমের কাছে যাওয়ার জন্য, এবং তাকে ভালোবাসার জন্য। তার ভালোবাসার টানে এরকম এত খুশি লাগতেছে তার এখন, কারণ তার বাবা তাকে মেনে নিয়েছে, এখন আর কোনো বাধার কোনো কারণ নেই, যেটা ছিল সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে। সেই খুশিতে সে আত্মহারা হয়ে ছুটে চলছে তার ভালোবাসার কাছে এবং তাকে নিয়ে আসতে। এদিকে রহিম সেখানে তাকে রেখে আসার পর তারও ভালো লাগে না, এরকম হলে কার ভালো লাগবে, সেও সেগুলো নিয়ে, তাকে নিয়ে অনেক টেনশন করতেছে, এবং তার প্রতিও একটা তার মায়া কাজ করে, কারণ এতদিন এরকম ভাবে থাকছে, এটা ওটা করছে, তো সবকিছু যখন তার মনে পড়ে তখনও তার খারাপ লাগে, এবং সে সেগুলো ভেবে মনে মনে অনেক কষ্ট পায়। তো সেদিন রাত্রেবেলা সে যখন খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, তখন সে তার কথা, মানে যে পরিমেয়টির কথা সে 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 ভাবতেছিল যে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে এতদিন। এখন সে তার বাসায় আর আমি আমার বাসায়, সে এখন কি করতেছে না করতেছে সেগুলো আর কি ভাবতেছে। তো তার দরজাটা খোলা ছিল, তো হঠাৎ করে সেখানে একটি মানুষের মতো দেখতে একটু বোরকা পরা একটা মেয়ে হয়তো হবে এরকম ভাবে উপস্থিত হলো। বললো, আসতে পারি? সে বললো, আসতে পারি? কেরা? হ্যাঁ আসতে পারেন, আসেন। তো সে তখন বললো যে, আচ্ছা আপনি তো ঘড়ির মেকানিক, তো এরকম কোনো ঘড়ি আছে কি আপনার কাছে? মানে একটা ঘড়ি দেখিয়ে বললো সেরকম। লোকটি তখন রহিম তখন ভাবতেছিল যে এটা না, গলা তো ছেলেদের মতো শোনা যাইতেছে মনে হয়, কিন্তু এ আবার হিজাব বোরকা পরে আসছে কেন, সেটি বুঝতে পারতেছিল না। তখন মেয়েটিকে বললো, না না, এরকম কোনো ঘড়ি নেই আমার কাছ থেকে, আমার কাছে। তো আপনি যান তো এখান থেকে, আমার ভালো লাগতেছে না এখন, এরকম ঘড়ি আমি কোথায় পাবো, নাই আমার লোকে। তো তখন কিছুক্ষণ পর, মানে ওই তার যে পরিমেটি যে শরীরে একটা ঘ্রাণ আছে না, সুগন্ধি আছে, সেই ঘ্রাণে হঠাৎ করে তার নাকে মধ্যে সে বাড়ি মারলো, এরকম একটা অবস্থা। তো সে হঠাৎ করে বললো, কে আপনি? এটি বলে তার মুখের নাকাবটা যখন খুললো, তখনই দেখতে পেলো যে এটা আর কেউ না, তার সে পরিমেয়টি, ভালোবাসা পরিমেয়টি। সেটি দেখার পর বলল, তুমি তুমি এখানে কিভাবে? সেটি বলে আর কোনো কথা নেই, তাকে একদম জড়িয়ে ধরলো, মানে এত মিস করছে তাকে। হঠাৎ করে দেখে তার মনে
হুঁশ জ্ঞান হারিয়ে ফেলছে এবং তাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো, কিন্তু সে নিজেই পরে লজ্জা পেলো যে এটা আমি কি করতেছি। তখন রহিম বলল, সরি সরি সরি, আমি অ্যাকচুয়ালি এরকম করতে চাইনি, কারণ হঠাৎ করে হয়ে গেছে, কারণ তোমাকে অনেক মিস করছি তো আমি, কারণ তোমাকে, তোমার সাথে হঠাৎ করে দেখা হইলে আমি সামলাতে পারিনি নিজেকে। তো তখন পরিটি বললো কি, বোকা ছেলে, তুমি এতদিনে বুঝতে পারলে না কোনো কিছু? তুমি এখন সরি বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, সেদিন তোমাকে কেন আসতে দিলাম? কারণ বাবা আমাকে শর্ত দিয়েছিল, সেই শর্ত না মানলে তোমাকে সারা জীবন কারাগারে বন্দি করে রাখবে, তার জন্য আমি তোমাকে এই শর্ত মেনে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে সাহায্য করছি, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো এগুলো দেখতে এবং সহ্য করতে পারবো না। তো তখন রহিম বলল, কি তুমি আমাকে ভালোবাসো? সেটা তো আমাকে আগে কখনো বলোনি, এবং আমি তো শুনিনি কারো মুখে। তখন জিনমেটি বললো, এটা আবার শোনার কি আছে, তুমি কি বুঝতে পারো না? তোমরা না মানুষ, আমাদের না বুদ্ধি জ্ঞান অনেক বেশি আমাদের থেকে, তো তুমি এই সামান্যটুকু কথা তুমি বুঝতে পারো না যে আমি কেন তোমার সঙ্গে এত হাসি মশকরা ঠাট্টা পারাপারি দুষ্টুমি কেন করি? শুধুমাত্র তোমাকে ভালোবাসি তার কারণে। কারণ এগুলো শুধু তোমার সঙ্গে করতে আমার ভালো লাগে, আর অন্য কারোর সঙ্গে না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তখন রহিম বলল, ঠিক আছে, কিন্তু তোমার একটা, তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি কিন্তু জানতাম, কারণ আমি সেদিনকে যে শুয়েছিলাম, তুমি যে আমার দিকে তাকিয়েছিলে না, ওই দিকে তাকিয়েছিলে, কিন্তু আমার পাশে বসে বসে সেদিনকে বলছিলে, মানে আমি ঘুমিয়েছিলাম কিন্তু আমি শুনতে পেয়েছি কথাগুলো, তুমি আমাকে ভালোবাসো, এ করো ও করো, সবকিছু যা যা বলছিলে, গড়ি থেকে নিয়ে শুরু করে ভালোবাসা পর্যন্ত, আর তোমার মামার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যত কথা আছে তুমি তো তখন নিজে নিজেই একা একা বলছিলে, কারণ তুমি ভেবেছো আমি একদম গভীর ঘুম তলিয়ে গেছি, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু আমি সম্পূর্ণ কথাগুলোই শুনছি, এবং অনেক কথা আমার এখনো মনে আছে, কারণ ঘুমের ঘরে সব এই কথা মনে থাকে না, যেহেতু আমি ঘুমিয়েছিলাম, কিন্তু তোমার কথাগুলো আমি শুনতে পাইছি, কারণ সেগুলো আমার এখনো মনে আছে, আর আমি সেদিন থেকে জানি যে তুমি আমাকে ভালোবাসো। তখন পরিমেয়টি বলল, ওরে শয়তান, তাহলে তলে তলে এত দূর তুমি সবকিছু জেনেও না জানার ভান করে আছো নাকি? তখন তারা টুকটাক হাসাহাসি, অনেকদিন দেখা হয়েছে, অনেকদিন পরে তো হাসাহাসি এইটি পারাপারি করতে লাগলো অল্প। তারপর বললো, আচ্ছা তুমি যেখানে এসেছো তোমার বাবা কি জানে? নিশ্চয়ই তুমি পালিয়ে এসছো সেদিনকার মতো তোমার বাবাকে না বলে। তখন মেয়েটি বললো কি, আরে না, আমি সব ওইদিকে সবকিছু ঠিকঠাক করে একদম রেডি করে রেখে এসেছি, এবং তোমাকে নিয়ে যেতে এসেছি বলে। রহিম তখন বললো, নিয়ে যেতে এসেছি মানে? সেখানে গেলে আবার তো আমাকে কারাগারে ঢোকাবে, তখন আমি আর কিভাবে বের হবো? আমি তো তোমার ওখানে যাওয়ার রাস্তাও জানি না, ঢোকার রাস্তাও জানি না, বেরোবার রাস্তাও জানি না। তো তখন মেয়েটি বললো যে বাবা একদম রাজি হয়ে গেছে, এবং আমার এগুলো দেখে বাবা সহ্য করতে পারেনি, বাবাই তোমাকে নিয়ে যেতে বলছে, এবং তোমার সাথে করে তোমার মাকেও নিয়ে যেতে বলছে, কারণ ওখানে গিয়ে আমাদের বিয়ে হবে, বাবা রাজি হয়ে গেছে, হে হে, এরকম ভাবে পরিটি হাসতে লাগলো, সেগুলো রহিম দেখে হাসতে লাগলো। তো খুশি হয়ে গেছে, তার মনের ভিতরে একবারে 3-4টা লাড্ডু একবারে ফুটে উঠছে মনে হয়, এত খুশি হয়ে গেছে, কারণ এটা যে সে শুনবে সে কখনো আশাই করেনি, আর সে কখনো ভাবেনি তার সঙ্গে তার বিয়ে হতে চলছে, বিয়ে হবে বলে। তো সে অনেকটা খুশি হয়ে তখন পরিমেয়টিকে কি করলো, এমন জোরে জড়িয়ে ধরলো যেন একদম বুকের ভিতরে গেঁথে ফেলবে, এরকম ভাবে জড়িয়ে ধরলো, এবং খুশিতে আত্মহারা হয়ে পড়লো। তখন সেখান থেকে বেরিয়ে তার মার রুমে গেল, মার রুমে গিয়ে তখন রহিম বলতেছে, মা বেরিয়ে আসো তো। তখন বেরিয়ে আসার পর তার মাকে বলতেছে, মা তোমাকে একটা কথা বলতে চাই, আশা করি তুমি কোনো আপত্তি জানাবে না, কারণ তুমি সবার মার মতন না, কারণ তুমি যেরকম মানুষ না সেটা আমি জানি, কিন্তু আমি আসলে ওকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই, কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, কিন্তু সে কিন্তু মানুষ না, সে একটা জিন জাতি, জিনের মেয়ে, পরী যাকে আমরা বলি। এখানে যে তোমার কোনো আপত্তি থাকতে পারে বলে আমার কোনো কিছু মনে হয় না, যদি
আমি ঠিক মতো জেনে থাকি। তো তুমি কি বলছো তাহলে এখন বলো। সে আমাদেরকে নিতে আসছে এবং সেখানে আমাদের বিয়ে পড়ানো হবে, তো এখন যেতে হবে তোমার আর আমার। তো কি বলো তুমি এখন? তো সে তার মা তখন বললো, আরে না, এত সুন্দর মেয়েকে অপছন্দ করার তো কোনো কারণই নেই। আর আমি তুই তো বললি, আর আমি এখানে অপছন্দ করবো না আর কোনো মানাও করবো না। আমি আমার মেয়ে, ওকে পছন্দ হয়েছে এবং আমি ওকে আমার পুত্রবধূ করে আনতে চাই এবং নিজের মেয়ের মতো তাকে ভালোবাসবো। যেহেতু সে বলছে যে তার মা নেই, তো তার মার অভাবটা আমি বুঝতে দেবো না। তো তাহলে বলো, ঠিক আছে মা, তাহলে তুমি একটা কাজ করো, আমরা ঘরে যাচ্ছি, তুমি রেডি হয়ে আমাকে জানাও। তো আজকে যেতে হবে এবং বিয়েটা আজকেই পড়াবে বলে ওর বাবা তাকে দিয়ে নিতে পাঠিয়েছে, কারণ বেশি লেট করতে চাইতেছে না, কারণ শুভ কাজ তাড়াতাড়ি করলেই ভালো। তার জন্য সে আমাদেরকে নিতে আসছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, এখনই চলে যাবো আমরা। কারণ আজকে যদি বিয়ে, তাহলে যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ সেখানে যে আরো বাকি কাজ আছে, কাজগুলো করতে লাগবে, টাইম লাগবে। তো তুমি তাড়াতাড়ি রেডি হও, রেডি হওয়ার পরে ডাক দাও আমাকে, আমরা একসাথে চলে যাবো এখন। তো কিছুক্ষণ পর তার মা রেডি হয়ে তাদেরকে ডাকলো এবং তারা ঘর থেকে বেরিয়ে এসে একবারে ইসে করে রওনা দিল। মানে তখন তো পরিমেটি একা ছিল, একা আসছিল, কিন্তু পরবর্তীতে আরো দুটা দিন এসছে এবং নিয়ে, বোরাক নিয়ে। তো সেগুলোতে উঠে তারা সবাই মিলে জিন রাজ্যের দিকে রওনা হলো। এবং আসার পর মানে তারা তখন বুঝতে পারতেছিল যে রহিম কিংবা পরিটি যে কে কাউকে কতটুকু ভালোবাসে, তাদের ছাড়া এক মুহূর্ত চলে না তাদেরকে। এর ছাড়া এ বুঝে না, এর ছাড়া এ বুঝে না, সেরকম একটা অবস্থা হয়ে গেছে। তো দিনে বুঝতে পারছে যে দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, কারণ এতদিন না থাকার কারণে সে ভালোবাসাটা মানে তাদের অন্তরের ভিতরের থেকে একদম বাহির হয়ে গেছে। যে তারা কে কাউকে কতটা মিস করতেছিল, সেগুলো এতদিনে বুঝতে পারছে। যে এদিকে আবার বিয়ের কাজ শুরু হয়ে গেছে, বাড়িটা একদম প্রাসাদটা একদম ঝিকঝিক ভাবে একদম চকচকা করে লাইটিং সাইটিং সবকিছু করে একদম সাজিয়ে ফেলছে বিয়ে বাড়িটা। বিয়ে বাড়িতে হুলস্থুল লেগে গেছে, কারণ যেহেতু রাজবাড়ির বিয়ে বলে কথা, তো সেখানে নর্মাল ভাবে কোনো কিছু করলে তো চলবে না, সেখানে রাজকীয় ভাবে সবকিছু হবে। তো যখন বিয়ে পড়ানো হবে, তখন মানে পরিটির বাবা এবং রহিমের মা আবেগ ধরে রাখতে পারেনি, সেটা তারা কান্না করতেছে। খুশির কান্না না কিসের কান্না, সেটা হলো খুশির কান্না, কারণ কান্না করতেছে এবং খুশি, তারা অনেক খুশি এবং খুশির মাঝে তাদের কান্না পাচ্ছে। তো তারা ভাবতেছে, তো মেয়েটিও ছোট থেকে মা হারিয়েছে, তো এখন একটা মা হয়ে গেল, তো এখন মার আদর যত্নটা পেতে পারবে। এবং রহিমেরও তো বাবা নাই, তো রহিমও বাবার আদর পাবে। তো সেগুলো তাদের একটা ভাগ্যের বিষয় যে যার বাবা নেই সে বাবা পেলো, যার মা নেই সে মাও পেলো। তো ধুমধাম করে তাদের তখন বিয়ে হয়ে যায় এবং তারা এক রাত ওখানে থাকে এবং পরের দিন রাত্রে বেলা তারা রহিমের বাড়ি চলে আসে। এবং পরের দিন রহিম যখন দোকানটাতে বসেছিল, তখন হঠাৎ করে একজন এসে বলতেছে, আচ্ছা, আপনার দোকানের মালিক কোথায় শুনি, আমার একটু ঘড়ি আছে, ঠিক করতে হবে। তখন পরিমিটি বলল, আমি মালিকের বউ, আমি এমন করে ঘড়ি না ঠিক করতে পারিনি, সব ঘড়ি ঠিক করতে পারবো, দেন আমাকে, কি কি হয়েছে ঘড়ি আপনার, দেখি কি হয়েছে। মানে তারা দুজনে এরকম হাসাই তামাশা মস্করা করতেছিল। তো এরকম ভাবেই মানে দুষ্ট মিষ্টি ঝগড়াঝাগড়ি মানে ভালোবাসার মাঝ দিয়ে কাটতেছে তাদের জীবন। এবং 5 বছর হয়ে গেছে, 5 বছরে তাদের দুটো সন্তান হয়ে গেছে, ছেলে একটি মেয়ে একটি হয়ে গেছে। এবং তারাও হাঁটতেছে, শিখছে এবং কথা বলতে পারে, সবকিছু এখন বুঝতে পারে। এবং এভাবেই তাদের সুখের সংসার আহ সুখ সংসার করতেছে এবং ভালোভাবেই থাকতেছে। কিন্তু একটা কথা, কিন্তু সে যে রহিমের বউ যে একজন পরী, কিন্তু সেটা কিন্তু তার মা ছাড়া আর অন্য কেউ জানে না। কারণ তাদের বাড়িতেই হোক, বাড়ির পাড়া প্রতিবেশী যেগুলো আছে, গ্রামবাসী, কেউ জানে না। জানে যে এটা সাধারণ একটি মেয়ে, সেটাই সবাই জানে, কিন্তু সে যে একটা পরী জিনের মেয়ে, তো সেটা কেউ জানে না, শুধুমাত্র সে আর তার একমাত্র মা ছাড়া কেউ জানে না।
তো প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং গল্পটি কেমন লাগলো সবাই বলবেন, এবং যদি কোনো কিছু খারাপ লাগে তো সেটাও বলবেন, কারণ আমি নতুন নতুন স্টার্ট করছি এবং চ্যানেলটাও নতুন। আশা করছি সবাই অল্প সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে কোনো কিছু হয় না। এবং দয়া করে যদি পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক মারবেন, ভালো না লাগলে ডিসলাইক মেরে দেবেন। এবং কোনো কিছু জানার বা কিছু ইস্যু থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে বলি ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদ চলতেছে, তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক।